ভাই আমি এমন মুভি এর আগে কেন দেখিনি। বিলিভ মি, আজ আপনাদের মাঝে এমন একটি ফুটবল রিলেটেড মুভি এক্সপ্লেন করতে চলেছি যে মুভিতে নেই কোনো মেসি রোনালদো বা নেই কোনো ম্যারাডোনা কিংবা পেলে, বরং রয়েছে কিম শিন হোয়ানের মতো পিতা সদৃশ একজন হার না মানা জেদি কোচ, যার ছায়াতলে ঘাম ঝরিয়ে তার শীর্ষরা জাপানের মতো দলকে তাদের দেশে গিয়েই না, বাকিটা আর বলবো না, কষ্ট করে ভিডিও থেকেই দেখে নিয়েন। আর এই মুভিটি এখানেই ক্ষান্ত হয়নি, মুভিটিতে ঠেসে ঠেসে ঢোকানো হয়েছে লেভেল ব্রেক করার মতো ইমোশন এবং ইন্সপাইরেশন, যা আপনাকে একটি মুভি কম বরং বাস্তব জীবনের স্বাদই বেশি ফিল করাবে। তো চলুন তাহলে আমরা আর বেশি কথা না বাড়িয়ে প্রতিবারের মতো এবারও এই অসাধারণ মুভির একদম শুরুতে চলে যাই। তো গল্পের শুরুতেই আমরা কিম নামের এক ভদ্রলোককে দেখি। বছর কয়েক আগেও সে ছিল মাঠ কাঁপানো এক দুর্দান্ত ফুটবলার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে একটার পর একটা দুর্ঘটনা এসে তার জীবনটাকে তছনছ করে দেয়। শুরু হয় তার চরম ডাউনফল। আজ তার অবস্থা এতটাই খারাপ যে সে একটা ভাড়ার গাড়ি চালিয়ে কোনো মতে দিন পার করে। কিন্তু আজ তার কপালটাই খারাপ ছিল, গাড়ি চালানোর সময় তার গাড়িটা একটা গর্তে আটকে যায়। শত চেষ্টা করেও সে গাড়িটাকে তুলতে পারে না। গাড়ি তোলার এই ধস্তাধস্তির মাঝে অ্যাক্সিডেন্টলি তার হাত কিছুটা কেটে যায়, তাই প্রাইমারি ট্রিটমেন্টের জন্য বাধ্য হয়েই তাকে হসপিটালে যেতে হয়। হসপিটাল গিয়ে হাতে ব্যান্ডেজ নেওয়ার পর সে যখন সেখান থেকে বের হচ্ছিল, তখন হসপিটালের বাইরে পা রাখতেই কিমের চোখে পড়ে কিছু বাচ্চা ছেলেরা মনের আনন্দে ফুটবল খেলছে। এখন যে ব্যক্তির শিরায় শিরায় ছিল ফুটবলের গন্ধ, সে কি এমন দৃশ্য দেখে স্থির থাকতে পারে? নিজের সকল কষ্ট ভুলে কিমও বাচ্চাদের সাথে ফুটবল খেলতে নেমে পড়ে। এমন সময় পেছন থেকে তাকে সুজি নামের একটি মেয়ে ডাক দেয়। সুজি পেশায় ছিল একজন নিউজ রিপোর্টার। সে কিমের অতীত সম্পর্কে সবকিছুই জানত, এমনকি একসময় কিম কতটা উঁচু মাপের ফুটবল প্লেয়ার ছিল সেটাও তার জানা ছিল। তখন সুজি তাকে বলে, আজ তোমার এই দশা কিভাবে হলো? এই কথা শুনে কিম একটা দীর্ঘশ্বাস ফেলে জানায়, কিছু পরিস্থিতির শিকার হয়ে তাকে ফুটবল ছাড়তে হয়েছিল। এরপর সে একটা কোম্পানি খোলে এবং নিজের জীবনের সমস্ত পুঁজি সেখানেই ঢেলে দেয়। কিন্তু ভাগ্যের নিষ্ঠুরতা এতই কঠোর ছিল যে তার নিজের বন্ধুরাই তাকে ধোঁকা দিয়ে সব টাকা পয়সা আত্মসাৎ করে নেয়। এরপর বেঁচে থাকার তাগিদে সে ভাড়ায় গাড়ি চালানো শুরু করে, আর আজ সেটাও নষ্ট হয়ে গেছে। এক কথায় তার জীবনে আর ভালো কিছুই ঘটছে না। কথা বলতে বলতেই সুজির চোখ যায় টিভির একটা ব্রেকিং নিউজের দিকে। সেখানে দেখা যায় ইন্দোনেশিয়া থেকে আলাদা হয়ে সরাই নামের একটা নতুন স্বাধীন দেশের জন্ম হয়েছে, যার নাম রাখা হয় ইস্ট তিমুর। এটা দেখে সুজি সরাসরি কিমকে জানায়, এটা যেহেতু নতুন একটি দেশ, সেহেতু সেখানে কাজের প্রচুর সুযোগ থাকবে, তোমার এখনই ওই দেশে চলে যাওয়া উচিত। এই কথা শুনে কিমেরও আইডিয়াটা মন্দ লাগে না। সে আর বেশি দেরি না করে সকল ব্যবস্থা নিয়ে সোজা পৌঁছে যায় সেই নতুন দেশে। স্টেশনের বাইরে পা রাখতেই কিমের সাথে দেখা হয় রেমস নামের এক কিশোরের, যে সেখানে কুলির কাজ করছিল। রেমস কিমের ব্যাগটা বহন করতে চাইলে কিমের সাথে থাকা আরেকজন লোক রেমসকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের গাড়িতে গিয়ে বসে। রেমস অবশ্য দমে না গিয়ে কষ্ট করে তাদের সব মালামাল গাড়িতে তুলে দেয়, কিন্তু ওই লোকগুলো তাকে একটা টাকাও না দিয়ে গাড়ি টান দিয়ে চলে যায়। ছেলেটার মলিন মুখ দেখে কিমের নিজেরও খুব খারাপ লাগে। এরপর কিমের সাথে দেখা হয় পার্ক নামের এক ভদ্রলোকের। পার্ক তাকে সোজাসুজি জানিয়ে দেয়, এই দেশে কিমের করার মতো কোনো চাকরি বা কাজ নেই। হ্যাঁ, সে যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চায় তাহলে সেটা আলাদা বিষয়, কিন্তু কিমের পকেটে তো তখন ফুটো পয়সাও নেই, ব্যবসায় ইনভেস্ট করবে কি দিয়ে? অগত্যা হতাশ হয়ে কিম সিদ্ধান্ত নেয় পরের দিনই সে কোরিয়ায় ফিরে যাবে। পরদিন পার্ক নিজের গাড়ি নিয়ে কিমকে এয়ারপোর্টে ড্রপ করতে আসে। দুজন তখন গাড়িতে করেই যাচ্ছিল। এমন সময় হঠাৎ মাঝ রাস্তায় একটা বাচ্চা ছেলে ফুটবল নিয়ে চলে আসে। পার্ক সজোরে ব্রেক করে গাড়িটি থামিয়ে দেয়। একটু 19-20 হলেই বাচ্চাটার সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে যেত। পার্ক তখন বাচ্চাটার প্রতি রাগ দেখাতে থাকে, কিন্তু বাচ্চাটা শান্তভাবে সরি জানিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। এরপর গাড়ি থামার পর কিম কিছুটা নিচে নামে। সামান্য কিছুটা এগোতেই সে দেখে একদল বাচ্চা খালি পায়ে খালি গায়ে তুমুল উৎসাহের সাথে ফুটবল খেলছে। সেই সাথে দর্শকরাও এই খেলার আনন্দে চিৎকার করতে থাকে। এই দৃশ্য দেখে কিম রীতিমতো রোমাঞ্চিত হয়ে পার্ককে বলে, আরে এটা তো দারুণ ব্যাপার, এত ছোট একটা দেশেও খেলাধুলো নিয়ে মানুষের মনে এত উন্মাদনা। পার্ক তখন কিমকে বলে, আরে এখানে এসব হরহামেশাই চলে। এটা দেখার পর কিমের মনে অন্য একটা বুদ্ধি কাজ করছিল। সে মনে মনে সিদ্ধান্ত নেয় সে আর কোথাও যাচ্ছে না। তার মস্তিষ্কে ততক্ষণে দারুণ একটা আইডিয়া খেলে যায়। সেভাবে
এই মাঠটার আশেপাশে একটা স্পোর্টসের দোকান বা খেলাঘর দেবে, যেখানে ফুটবল জার্সি, বুট, জুতো সহ খেলার যাবতীয় জিনিসপত্র পাওয়া যাবে। আইডিয়াটা পার্কেরও বেশ ভালো লাগে। সে নিজে উদ্যোগী হয়ে জেমস নামের এক লোকের সাথে কথা বলে কিমকে কিছু টাকার ব্যবস্থা করে দেয়, এমনকি তার দোকানটাও ভাড়ায় নিয়ে দেয়। এরপর কিম যথারীতি তার স্বপ্নের দোকানটি স্থাপন করে। সে প্রতিদিনই তার দোকানদারি পরিচালনা করতে থাকে, কিন্তু এত কিছুর পরও কাজের কাজ কিচ্ছুই হয় না। দোকানে বসে কিম সারাদিন শুধুই মাছি তাড়ায়, একটা কাস্টমারেরও দেখা মেলে না। কাস্টমার আসবেই বা কেন? এই গরিব দেশে এত দামি ব্র্যান্ডের জুতো কেই বা কেনার সাহস করবে? পরিস্থিতি বুঝতে পেরে কিম জুতোর দাম অনেকটাই কমিয়ে দেয়, কিন্তু তাতেও আশানুরূপ কোনো লাভ হয় না। এদিকে বাড়ির মালিক জেমস তো প্রতি মাসের 1 তারিখ হলেই টাকার জন্য হাজির হয়ে যায়। কিম যখন তার পাওনা টাকা নিয়ে গড়িমসি শুরু করে, তখন জেমস গিয়ে পার্ককে বলে, ধুর মিয়া, কোন ফকির-নিমার্কা লোকরে সাহায্য করলা। কিমকে নিয়ে এমন টাইপের আরও কিছু কথা শোনায় জেমস, কিন্তু এগুলো শুনে পার্ক অবশ্য জেমসকে শান্ত করে বোঝানোর চেষ্টা করে। সে বলে, আরে ভাই, একটু সবুর করো, লোকটা এমনিতে অনেক ভালো, মাথাও চতুর আছে, দেখবে পরে ঠিকই ভালো প্রফিট আসবে, তখন তোমার সব পাওনা শোধ করে দেবে। এরপর এভাবেই চলতে থাকে আরও কিছুদিন। একদিন হঠাৎ করে কিমের মাথায় একটা নতুন বুদ্ধি আসে। সে দোকানের জুতো আলমারি থেকে বের করে সোজা চলে যায় মাঠে, যেখানে বাচ্চারা খালি পায়ে খেলছিল। সে জুতোগুলো তাদের হাতে দিয়ে বলে, তোমরা সারাদিন এই জুতো পরে মনের আনন্দে খেলতে পারো, বদলে আমাকে শুধু $1 করে ভাড়া দিও। এই অফারটি শুনে বাচ্চারা যেন চাঁদ হাতে পেয়ে যায়। তারা কিমের এই প্রস্তাবে এক পায়ে রাজি হয়ে যায় এবং মহা খুশিতে জুতো পরে মাঠে নেমে পড়ে। আর এই বাচ্চাদের দলেই ছিল আমাদের সেই চেনা ছেলে রেমস। তার ফুটবলের স্কিল ছিল অসাধারণ। বাচ্চারা নতুন বুট পরে বেশ প্রফুল্লের সাথে মাঠে খেলা করছিল। বাচ্চাদের এই খুশি দূর থেকে লক্ষ্য করছিল রেমসের বড় ভাই। দিন শেষে বাচ্চারা সবাই মিলে কিমকে $1 করে এনে দেয়, আর কিমও মুচকি হেসে একটা খাতায় তাদের হিসাব নিকাশ লিখে রাখে। একদিন সন্ধ্যায় দুটো পিচ্চি বাচ্চা কিমের দোকানের বাইরে এসে উকিঝুঁকি মারছিল, কিন্তু মুখে কিছুই বলছিল না। কিম দোকান থেকে বেরিয়ে এসে তাদেরকে জিজ্ঞেস করে, কি রে, তোদেরও কি জুতো লাগবে? বাচ্চা দুটো তখনও চুপ করেছিল, কিন্তু কিম তাদের চোখের ভাষা ঠিকই পড়তে পেরেছিল। সে নিজ থেকেই তাদের পায়ে ফুটবল বুট পরিয়ে দেয়। এদের মধ্যে একটা বাচ্চার নাম ছিল তাবা। নতুন জুতো জোড়া পায়ে দিয়ে তার মুখে যে চওড়া হাসি ফুটে ওঠে, সেটা আসলেই দেখার মতো ছিল। কিন্তু এই $1 জোগাড় করা ওই বাচ্চাগুলোর জন্য মোটেও সহজ কাজ ছিল না। কিমকে পয়সা মেটানোর জন্য তারা সারা দিন রাত হাড় ভাঙা খাটুনি খাটত, এখানে ওখানে ছোট ছোট কাজ করত। একদিন এই কাণ্ড দেখে রেমসের বড় ভাই এসে কিমকে রীতিমতো কলার চেপে হুমকি দিতে শুরু করে। সে জানায়, এসব গরিব বাচ্চার থেকে এভাবে পয়সা লোটা বন্ধ করো। এটা শুনে কিমও দমে না গিয়ে পাল্টা উত্তর দিয়ে বলে, পয়সা কেন নেব না? আমি তো ওদের জুতো দিয়েছি, ফ্রিতে তো আর দিচ্ছি না। কিন্তু রেমসের ভাই এতটাই চটে গিয়েছিল যে সে কিমকে একেবারে জানে মেরে ফেলার হুমকি দিতে থাকে। এর কয়েকদিন পর দেখা যায় 2-4 জন বাচ্চা কোনো মতে জুতোর টাকা জোগাড় করে দিলেও বাকিরা দিতে পারে না, কারণ ওখানকার পরিস্থিতিতে $1 কামানো পাহাড় কাটার সমান ছিল। অগত্যা বুক ভরা কষ্ট নিয়ে বাচ্চারা তাদের প্রিয় জুতো জোড়া কিমকে আবারও ফেরত দিয়ে দেয়। ঠিক তখনই সেখানে হাজির হয় এক স্বাস্থ্যবান মোটাসোটা ছেলে। সে তার নিজের কোলে আগলে রাখা একটা ছোট মোড়ককে কিমের দিকে বাড়িয়ে দিয়ে বলে, স্যার, দয়া করে আমাদের থেকে জুতো জোড়া কেড়ে নেবেন না, আপনি বরং আমার এই আদরের মোড়কটা নিয়ে রান্না করে খেয়ে নিন, তাও দয়া করে জুতোটা ফেরত দিন। বাচ্চাটার এই আকুতি শুনে কিমের মন গলে যায়, তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে বুঝতে পারে এই বাচ্চাদের বুকে ফুটবলের জন্য ঠিক সেই আগুনটাই জ্বলছে যা একসময় তার নিজের বুকেও জ্বলত। এটা বুঝতে পেরেই কিম আর 1 সেকেন্ডও দেরি না করে সবার জুতো সবাইকে আবারও ফিরিয়ে দেয়। কিন্তু রেমসের ভাই অ্যালেন আবারও মাঝখানে এসে আঙুল গলাতে শুরু করে। সে বাচ্চাদেরকে ওই মাঠে খেলতে একদম নিষেধ করে দেয়। কিম এই অন্যায়টা সহ্য করতে পারে না। সে সাথে সাথে অ্যালেনের কথার তীব্র বিরোধিতা শুরু করে। দুজনের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়, আর কথায় কথায় শেষমেশ ফলাফল গিয়ে দাঁড়ায় একটি চ্যালেঞ্জে। উভয় পক্ষের একটা ফুটবল ম্যাচ হবে, আর যে দল হারবে তারা কোনোদিনও এই মাঠের আশেপাশেও আসতে পারবে না। কিমও তখন জোশের মাথায় হ্যাঁ বলে দেয়, আর এরপর শুরু হয়ে যায় ট্রেনিং। কিম ওই বাচ্চাদের মধ্য থেকেই কয়েকজনকে বেছে নিয়ে তাদেরকে বল জাগলিং করতে বলে, অর্থাৎ কে কতক্ষণ বলটাকে মাটিতে না ফেলে হোল্ড করে রাখতে পারে। এই পরীক্ষায় তাবা নামের একটি পিচ্চি সবাইকে ছাড়িয়ে সবচেয়ে এগিয়েছিল, কিন্তু অবাক করার মতো বিষয় হলো কিম তাকে দলেই সিলেক্ট করে না। এই দৃশ্যটি আবার তখন পাশে বসেই দেখছিল পার্ক। সে অবাক হয়ে কিমকে জিজ্ঞেস করে,
আরে ছেলেটা এত সুন্দর খেলছে, তাও তুমি ওকে দলে নিলে না কেন? টিম তখন অজুহাত দিয়ে বলে ওর হাইট বড্ড ছোট। এটা শুনে পার্ক বলে, আরে মেসির নাম শুনোনি? সেও তো খাটো ছিল, কে তাকে বিশ্বসেরা হতে আটকাতে পেরেছে? এত সুন্দর যুক্তি শোনার পরেও কিম তাবাকে দলে নেয় না। সে পার্কের কথায় কান না দিয়ে বাকি সিলেক্টেড বাচ্চাদের জার্সি বুঝিয়ে দিয়ে ট্রেনিং শুরু করে। এরপর দেখতে দেখতে চলে আসে সেই বহু প্রতীক্ষিত ম্যাচের দিন। কিন্তু মাঠে গিয়ে কিম দেখে অ্যালেনের টিমে রেমস ছাড়া কোনো ছোট বাচ্চাই নেই, সব বড় বড় প্লেয়ার দিয়ে স্কোয়াড বানানো হয়েছে। এটা দেখা মাত্রই কিম ছুটে গিয়ে অ্যালানকে বলে, এ কি রে ভাই? অ্যালেন মুচকি হেসে জবাব দেয়, তুমি বলেছিলে তোমার টিম আর আমার টিমের খেলা হবে, কিন্তু টিম ছোটদের হবে নাকি বড়দের হবে সেটা তো বলনি। এদের সাথেই খেলতে হবে, এটাই আমার টিম। লজিক্যালি হিসাব করলে অ্যালেনের যুক্তিটি ঠিকই ছিল। সেজন্য অগত্যা ম্যাচ শুরু হয়, আর ফলাফল যা হওয়ার তাই হয়। দামরা ছেলেদের সাথে খেলে বেচারা ছোট বাচ্চারা খুবই বাজেভাবে ম্যাচটা হেরে যায়। কিন্তু ম্যাচ হারলেও রেমসের দুর্দান্ত খেলা দেখে কিম মনে মনে চমকে গিয়েছিল। এরপর কিম হারের এই ধাক্কা সামলে আবারও নতুন করে ট্রেনিং শুরু করে। কিন্তু এবারও কিম ঠিক আগের মতোই তাবাকে টিমে নেয় না। ভাইয়ের এই কষ্ট দেখে তাবার ছোট বোন কিমের কাছে এসে অনুনয় বিনয় করে বলে, স্যার, আমার ভাইয়া সত্যি অনেক ভালো খেলে, প্লিজ ওকে আপনার টিমে নিয়ে নিন না। কিন্তু তারপরও কিম নিজের সিদ্ধান্তে অটল থাকে। এরপর একদিন কিম সরাসরি রেমসের বাড়ি গিয়ে তাকে অফার করে। সে বলে, তুমি আমার টিমে চলে এসো, আমরা একসাথে ভালো করে প্র্যাকটিস করব। ঠিক তখনই অ্যালান সেখানে চলে এসে রাগারাগি করতে থাকে। সে বলে, রেমসকে আমি নিজেই ট্রেন করেছি, মনের ভুলেও ওকে নিজের দলে নেওয়ার ধান্দা করবে না। এই কথা শুনে কিম হাসতে হাসতে বলে, আরে ভাই, আজ পর্যন্ত তো ছেলেটাকে একটা জুতো কিনে দিতে পারোনি, তার উপর আবার বড় বড় কথা। এভাবে তাদের মধ্যে বাকবিতণ্ডা চলতে থাকে। এরপর আমরা দেখি পরদিন কিম যখন মাঠে প্র্যাকটিস করাচ্ছিল, তখন রেমস নিজেই তার কাছে এসে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, আপনি কি সত্যি আমাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলাতে পারবেন? কিম তখন তার চোখে চোখ রেখে উত্তর দেয়, হ্যাঁ, নিশ্চয়ই পারবো। আর এই ছোট্ট কথাটা শুনে রেমস সাথে সাথে কিমের টিমে যোগ দেয়। রেমস এই টিমে আসায় কিমের টিম এখন এক ধাক্কায় অনেকটাই শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু সমস্যা একটাই, কিমের দলের সেই মোটা ছেলেটার সাথে রেমসের একদমই বনিবনা হতো না। মাঠে নামলেই দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যেত। কিম তখন এই নিজেদের মধ্যকার ঝগড়া বিবাদের সমস্যার সমাধানে মিলিটারি স্টাইলে ট্রেনিং করানো শুরু করে। সবাই নিজেদের জান প্রাণ দিয়ে ঘাম ঝরাতে থাকে। কিন্তু এর মাঝেই একদিন কড়া রোদে প্র্যাকটিস করতে করতে হুট করে সেই মোটু ছেলেটা মাথা ঘুরেই মাঠে অজ্ঞান হয়ে পড়ে যায়। সকলে মিলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর জানা যায় পুষ্টির অভাবে ছেলেটার শরীরে মারাত্মক ভিটামিন ডির ঘাটতি দেখা দিয়েছে। এদিকে ওই রাতেই পুরো শহরে আচমকা এক ভয়াবহ দাঙ্গা বেঁধে যায়। চোখের পলকে পুরো শহর জ্বলতে শুরু করে। বহু মানুষ আগুনে পুড়ে মৃত্যুবরণ করে। যে মানুষগুলো এতদিন এক থালায় খেয়েছে, একসাথেই থেকেছে, আজ কোনো তৃতীয় পক্ষের উস্কানিতে তারা একে অপরের চিরশত্রু হয়ে ওঠে। পরিস্থিতি বেগতিক দেখে পার্ক কিমকে নিয়ে একটা নিরাপদ জায়গায় পালিয়ে যায়। পরদিন সকালে যখন পরিস্থিতি একটু শান্ত হয়, তখন কিম চারিদিকে অনেক মিলিটারি সদস্য দেখতে পায়। সে ধীরে ধীরে মাঠের দিকে যেতে থাকে, কিন্তু মাঠে তখন কেউই ছিল না। এমন সময় দূর থেকে সে তাবা ও তার বোনকে হেঁটে আসতে দেখে। কিম তখন তাদেরকে নিজের স্থানে ডেকে নিয়ে এসে কিছু খাইয়ে দেয়। বাচ্চা দুটির খাওয়া দেখে মনে হচ্ছিল তারা অনেকক্ষণ যাবৎ ক্ষুধার্ত ছিল। আসলে আগের দিনের সেই দাঙ্গার কারণে গতকাল থেকে তাদের পেটে এক দানাও খাবার পড়েনি। খাওয়ার মাঝেই কিম তাদের পরিবারের কথা জিজ্ঞেস করতেই তাবা বলতে শুরু করে, দাঙ্গার আগুনে পুড়ে তাদের পুরো পরিবার শেষ হয়ে গেছে। এখন এই পৃথিবীতে তারা ভাই বোন ছাড়া আর কেউই বেঁচে নেই। এই কথাটা শুনে কিমের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। এই বয়সে বাচ্চা দুটি তার পরিবারকে কি ভয়ানকভাবেই না হারিয়েছে। তো এভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর পরের ম্যাচের ডেটও চলে আসে। কিম তার বাচ্চাদের নিয়ে ম্যাচ খেলতে মাঠে চলে আসে। অবশেষে ম্যাচটা শুরু হয়। তবে এবার কিমের টিম কিন্তু আগের মতো কাঁচা খেলোয়াড়ে পূর্ণ নয়। মোটামুটি খেলাকে দীর্ঘস্থায়ী করার ক্ষমতা এখন তাদের মধ্যেও রয়েছে। ম্যাচ চলাকালীন তারা এমন দুর্দান্ত পারফর্ম করছিল যে পাশে বসা পার্ক পুরো হা হয়ে তাকিয়েছিল। কিন্তু ঠিক তখনই ঘটে এক অঘটন, যার ভয় কিম প্রথম থেকেই পেয়ে আসছিল। একটা গোল দেওয়াকে কেন্দ্র করে আমাদের সেই রেমস আর মোটা ছেলেটার মাঝেই মাঠের মধ্যেই ঝগড়া বেঁধে যায়। এক পর্যায়ে সেটা হাতাহাতি পর্যন্তও চলে যায়।
অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে রেফারি একটা পর্যায়ে পুরো ম্যাচটাই বাতিল করতে বাধ্য হয়, অর্থাৎ জেতা ম্যাচটাও নিজেদের বোকামির জন্য তারা হেরে গেছে। এই ব্যাপারটাতে কিম কিছুটা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। সে কিছুতেই মেনে নিতে পারছিল না যে এত কষ্ট করে তৈরি করা টিমটা নিজেদের ভেতরের ইগোর জন্য এভাবে হেরে যাবে। তখনই কিমের মাথায় একটা চমৎকার বুদ্ধি খেলে যায়। সেভাবে এই দুজনকে যদি কোনো বড় টুর্নামেন্টে একসাথে খেলানো যায় তাহলে হয়তো এদের টিম স্পিরিট ফিরে আসবে। এই উদ্দেশ্যে সে জাপানে হতে চলা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে নিজের টিমের নাম যুক্ত করার জন্য চিঠি লিখে পাঠায়। কিন্তু সেখানে শর্ত ছিল একটা টিমের সাথে অন্তত দুজন হেড কোচ থাকতে হবে। কিম তখন আর উপায় না দেখে সোজা পার্কের নাম সেকেন্ড কোচ হিসাবে সাবমিট করে। অথচ বেচারা পার্ক ফুটবল খেলা তো দূরের কথা, এই বলটাও কখনো হাত দিয়ে স্পর্শ করেনি। এভাবে সবকিছু তো ঠিকঠাকই চলছিল, কিন্তু আসল সমস্যাটা এসে দাঁড়ায় অন্য জায়গায়। জাপান যাওয়ার জন্য যতগুলো টাকার প্রয়োজন ছিল টিমের পকেটে তার 1%ও ছিল না। তার কাছে যতটুকু টাকা ছিল তা দিয়ে পুরো টিমের টিকিট আর খরচের 1 আনাও হবে না। আর এই টানাপোড়েনের মাঝেই কোরিয়া থেকে কিমের এক বন্ধুর ফোন আসে। সে জানায় কোরিয়াতে কিমের জন্য একটা দারুণ চাকরি রেডি আছে, বেতনও মোটা অঙ্কের। সে যেন যত দ্রুত সম্ভব কোরিয়াতে চলে আসে। এই কথা শুনে কিম এক মহা কনফিউশনে পড়ে যায়। একদিকে নিজের ক্যারিয়ার আর অন্যদিকে এই মায়াবী বাচ্চাগুলো, এদেরকে ছেড়ে সে কোরিয়ায় কিভাবে ফিরে যাবে? এইসব 7-5 ভাবতে ভাবতেই মাঠে আবারও রেমস আর সেই মোটা ছেলেটা কামড়াকামড়ি শুরু করে দেয়। এমনিতেই তখন কিমের মাথা প্রচন্ড গরম ছিল, তার উপর আবার এদের এই ক্যাচাল দেখে সে এবার পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটা পর্যায়ে রাগের মাথায় সবকিছু ছেড়ে দিয়ে সোজা এয়ারপোর্টের দিকে রওনা দেয়। তার মনে হচ্ছিল এই বাদরগুলোকে ট্রেন করা তার পক্ষে আর সম্ভব না। পার্ক তাকে আটকানোর আপ্রাণ চেষ্টা করে। ঠিক তখনই তাবা হন্তদন্ত হয়ে দৌড়ে এসে কিমকে এক ভয়ঙ্কর খবর দেয়। সে বলে, স্যার, সর্বনাশ হয়ে গেছে, রেমসকে পুলিশে ধরে নিয়ে গেছে। খবরটা শোনা মাত্রই কিম এয়ারপোর্টের চিন্তা বাদ দিয়ে সোজা থানায় ছুটে যায়। সেখানে গিয়ে সে দেখে রেমসের হাতে হাত কড়া পরানো, আর তার বড় ভাই অ্যালেন রেগে গিয়ে তাকে মারধর করছে। মূলত রেমস এক ভদ্রলোকের গাড়ি থেকে কিছু দামি জিনিসপত্র চুরি করেছিল, এ কারণে পুলিশ তাকে থানায় ধরে নিয়ে এসেছে। কিম তখন রেমসের কাছে এসে তাকে জিজ্ঞেস করে সে এই কাজ কেন করেছে। উত্তরে রেমস বলে, স্যার, আপনি তো আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, তাই আমি ভেবেছিলাম এই চুরি করা জিনিসগুলো বেচে যে টাকা পাবো তা দিয়ে ইন্দোনেশিয়া চলে যাব, সেখানে নিজের খেলা দেখিয়ে কোনো টিমে চান্স পেয়ে কিছু টাকা কামাবো। রেমসের মুখ থেকে এই কথাটি শুনে তার পাঠান মনের ভাই অ্যালেনের চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়ে, কারণ সেও তো মনে প্রাণে চেয়েছিল তার ভাই একটা বড় খেলোয়াড় হোক। কিন্তু অভাবের সংসারে জুতো কেনার টাকায় যেখানে নেই, সেখানে ভাইকে বড় খেলোয়াড় বানানোর স্বপ্ন দেখা তো বিলাসিতা। রেমসের এই অসহায়ত্ব শুনে কিমের ভেতরের রাগটাও ধুয়ে যায়। তার পকেটে কোরিয়া যাওয়ার জন্য যেটুকু টাকা জমানো ছিল তার সবটা দিয়ে সে পুলিশের হাত থেকে রেমসকে ছাড়িয়ে আনে। এরপর যখন তারা থানা থেকে বাইরে বেরিয়ে আসে তখন কিম দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছে তার পুরো টিম। চোখে মুখে বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন নিয়ে তারা টিমের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই তাবার সেই ছোট্ট বোনটা এসে কিমের হাত শক্ত করে চেপে ধরে বলে, স্যার, আপনি দয়া করে আমাদেরকে এখানে একা ফেলে যাবেন না। এই কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা বাকি বাচ্চারাও কান্নায় ভেঙে পড়ে। তারা কিমের হাত ছুঁয়ে কসম খেয়ে ওয়াদা করে তারা আর কোনোদিনও নিজেদের মধ্যে ঝগড়া করবে না। বাচ্চাদের এই কান্না দেখে কিম আর নিজেকে ধরে রাখতে পারে না। সে সবাইকে বুকে জড়িয়ে নিয়ে মনে মনে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক এই বাচ্চাগুলোকে সে জাপানে নিয়ে গিয়ে তাদেরকে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলিয়েই ছাড়বে। যেমন ভাবা তেমন কাজ। কিম তার কোরিয়া যাওয়ার চিন্তা চিরতরে বাদ দিয়ে নিজের জমানো সব টাকা এক করতে শুরু করে। যখন এই খবরটা পুরো টাউনে ছড়িয়ে পড়ে তখন ওখানকার সাধারণ মানুষও আবেগপ্রবণ হয়ে পড়ে। একটা সময় দেখা যায় যে যার সাধ্যমতো টাকা ডোনেট করতে এগিয়ে আসে। দেখতে দেখতে অনেক মানুষ টাকা ডোনেট করা শুরু করে, আর সেই ডোনেশনের টাকা দিয়ে কিম প্রতিটা বাচ্চার পাসপোর্ট বানিয়ে তাদের প্রত্যেকের নামের স্পেশাল জার্সি কিনে নেয়। এরপর সেই নতুন জার্সি গায়ে জড়ানোর পর বাচ্চাগুলোর আনন্দটা দেখার মতো ছিল। তারা প্রত্যেকে নিজেকে এক একজন মেসি আর রোনালদো ভাবা শুরু করে। আর সত্যি বলতে এরাই তো ভবিষ্যতে গিয়ে মেসি রোনালদো হয়ে যায়, কারণ বড় খেলোয়াড় হতে গেলে পায়ের দামি জুতো নয়, বুকের ভেতরের আগুনটাই যথেষ্ট, যা কিম প্রথম দিন থেকেই এই বাচ্চাদের মধ্যে দেখে আসছে।
এখন সব তো হলো, কিন্তু তারপরও একটা বড় সমস্যা রয়ে গেছে। পার্ক এসে কিমকে হিসাব বুঝিয়ে দিয়ে বলে, প্লেনের টিকিটের জন্য এখনো অনেক টাকা কম পড়ে আছে, আর তুমি যদি ধার দেনা করে এদের নিয়েও যাও, কি গ্যারান্টি আছে যে এরা ওখানে গিয়ে জিতবেই? তোমার এই শেষ সম্বলটুকুও তো বরবাদ হয়ে যেতে পারে। কিন্তু এই কথা শুনে কিম বলে, আমি জীবনে অনেক কাজ করেছি, কিন্তু কোনোদিনও কোনো কাজে সফল হতে পারেনি, তবে এই কাজটায় আমি সফল হয়েই ছাড়বো। এরপর শুরু হয়ে যায় কিমের ছোটাছুটি, কারণ হাতে সময় একদমই নেই। কিম প্লেন ভাড়ার বাকি টাকা জোগাড় করতে বাধ্য হয়েই পার্ককে নিয়ে ক্যাসিনোতে গিয়ে পর্যন্ত খেলা শুরু করে, কিন্তু তাতেও তেমন সুবিধা হয় না, বরং হিতের বিপরীত হয়। কিমের কাছে যা টাকা ছিল, ক্যাসিনো গেম খেলে লস খেয়ে সেটুকুও শেষ হয়ে যায়। চরম হতাশায় যখন কিমের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ঠিক তখনই তার মাথায় সুজির কথা মনে পড়ে। হ্যাঁ, মুভির শুরুতে দেখানো সেই নিউজ রিপোর্টার মেয়েটি। এরপর কিম দ্রুত সুজিকে ফোন করে এই সম্পূর্ণ লড়াইয়ের গল্পটা তাকে খুলে বলে, এবং সাহায্য হিসাবে সে সুজিকে এই বাচ্চাদেরকে নিয়ে একটা নিউজ পাবলিশ করতে বলে। পুরো গল্পটি শুনে সুজিও আর দেরি না করে নিজের খবরের কাগজে ওই বাচ্চাদের নিয়ে একটা ইমোশনাল আর্টিকেল প্রিন্ট করে। আর্টিকেলটি পাবলিশ করার পর এই খবরটি ঝড়ের গতিতে চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকে। শুধু তাই না, এই আর্টিকেলটি পড়ে একটি বড় কোম্পানি কিমের টিমকে স্পন্সরও করতে রাজি হয়ে যায়। অর্থাৎ এখন এই টাকার মহা ঝামেলাটা অবশেষে মিটে গেছে। এই খুশিতে পুরো টিমের মাঝে আনন্দের ঝড় বয়ে যায়। এরপর আমরা দেখি যথারীতি তারা জাপানে পৌঁছে যায়। এরপর জাপানের মাটিতে অবশেষে শুরু হয়ে যায় ইন্টারন্যাশনাল ইউথ ফুটবল টুর্নামেন্ট। প্রথম ম্যাচেই মুখোমুখি হয় জাপান আর কিমের টিম। খেলা শুরু হলে জাপানের প্লেয়াররা নিজেদের হোম গ্রাউন্ডে চিতার মতো পারফর্ম করতে থাকে, কিন্তু কিমের ছেলেরাও কম যায় না। তারা মাঠের প্রতিটা কোনায় জাপানি প্লেয়ারদের বিপক্ষে কড়া টক্কর দিতে শুরু করে। কিন্তু ফার্স্ট হাফের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এক বিপত্তি ঘটে যায়। মাঠের ভেতর ধাক্কাধাক্কিতে সেই মোটা ছেলেটার মাথায় মারাত্মক একটা চোট লেগে তার মাথা ফেটে যায়। ব্রেক টাইমে কিম তার ব্যান্ডেজ দেখে চিন্তিত হয়ে বলে, তোর যা অবস্থা তাতে তোকে খেলানো উচিত হবে না, তোর জায়গায় এখন অন্য কাউকে নামাতে হবে। এই কথাটি শোনা মাত্রই সে কিমের হাত ধরে বাচ্চাদের মতো কেঁদে ওঠে। সে বলে, স্যার প্লিজ আমাকে ম্যাচ থেকে বের করবেন না। এই দিনটার জন্য আমি বছরের পর বছর ধরে ঘাম ঝরানো পরিশ্রম করেছি। সামান্য এই চোটের জন্য আমি মাঠ ছেড়ে পালিয়ে যেতে পারি না। অন্যদিকে আমরা দেখি সরাই দেশের সেই ছোট্ট গ্রামে রেডিওর সামনে বসে পুরো গ্রামের মানুষ এই ম্যাচের ধারাভাষ্য শুনছিল। তাবার ছোট বোন তো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে চলেছে যেন তার ভাইয়ের টিমটা কোনো মতে ম্যাচটা জিতে যায়। ওদিকে মাঠের ভেতরের পরিবেশ তখন পুরো হট। ধীরে ধীরে খেলার সময় ফুরিয়ে যেতে শুরু করে। জাপান অলরেডি 2-0 গোলে এগিয়ে যায়। ম্যাচ বাঁচাতে হলে কিমের দলকে আর সাধারণ খেলা দেখালে চলবে না, কারণ জাপানের প্লেয়াররা শারীরিক ও মানসিকভাবে বাচ্চাদের উপর প্রেসার ক্রিয়েট করা শুরু করেছে। খেলার এই উত্তেজনার মাঝে রেমস ধাক্কা খেয়ে মাঠের মধ্যে আছাড় খেয়ে পড়ে, আর তখনই ঘটে এক মনোরম দৃশ্য। সেই মোটা ছেলেটা নিজে দৌড়ে গিয়ে রেমসের দিকে এগিয়ে যায় এবং তাকে টেনে তোলার জন্য নিজের হাত বাড়িয়ে দেয়। এই দৃশ্য দেখে রেমস হা করে তাকিয়ে থাকে। যে ছেলেটা আজীবন তার প্রধান শত্রু হিসেবে ছিল, সেই কিনা আজ বিপদের দিনে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। রেমসের চোখের ভাষা বুঝতে পেরে মোটা ছেলেটা চিৎকার করে বলে ওঠে, রেমস, আজ আমাদের নিজেদের ভেতরের লড়াই ভুলে যেতে হবে। আজ আমাদের আসল শত্রু হলো এই জাপান। আমাদের দুজনকে একসাথে মিলে ওদেরকে হারাতে হবে। তার এই কথাটা পুরো টিমের শরীরে বিদ্যুতের মতো বিঁধে যায়। তাদের এই দৃশ্য দেখে বাকি বাচ্চারাও অনুপ্রাণিত হয়ে যায়। এরপর মাঠের ভেতর যা হয় তা শুধুই ইতিহাস হয়ে থেকে যায়। চোখের পলকে কিমের টিম পরপর 2টি গোল শোধ করে ম্যাচ 2-2 সমতায় ফিরিয়ে আনে। কিন্তু ম্যাচ জিততে হলে এখনো আরও একটা গোল চাই। দুপক্ষই নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে মরণপণ লড়াই করে যাচ্ছে। এদিকে সরাই দেশের সেই ছোট্ট গ্রামে তখন টান টান উত্তেজনা। সবাই রেডিওর স্পিকারে কান লাগিয়ে বসে আছে। ঠিক তখনই রেডিওর স্পিকার ফেটে এক ঐতিহাসিক ঘোষণা শোনা যায়। সরাই দেশের পুচকে জাদুকর তাবা ম্যাচের একদম শেষ মুহূর্তে ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল দিয়ে ম্যাচের লিড নিয়ে নেয়। আর সাথে সাথেই বেজে ওঠে রেফারির লং হুইসেল।
হুইসেল, টাইম আউট, অর্থাৎ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৩-২ গোলে জাপানকে তাদেরই মাটিতে হারিয়ে ম্যাচ জিতে নেয় কিমের দল। খবরটা রেডিওতে শোনা মাত্রই পুরো গ্রামে খুশির জোয়ার বয়ে যায়। চারিদিকে শুধু আনন্দ আর চিৎকার। সবচেয়ে বেশি আনন্দ হয়েছিল তাবার সেই ছোট্ট বোনটা। খুশির চোটে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। ওদিকে জাপানের মাঠের ভেতর তখন আনন্দের সুনামি বয়ে যাচ্ছে। পুরো টিম এক দৌড়ে এসে তাদের প্রিয় গুরু কিমকে জড়িয়ে ধরে। আনন্দে বাচ্চাগুলো মাঠের মধ্যেই নাচতে শুরু করে। তারা নিজেরাও কোনোদিন কল্পনাতেও ভাবেনি যে একসময় চটি জুতো ছাড়া গলির মোড়ে টোকাইদের মতো ফুটবল খেলা ছেলেগুলো আজ আন্তর্জাতিক পর্যায়ে এসে এভাবে আস্ত একটা দেশকে হারিয়ে কাপ জিতে নেবে। আর এই অসম্ভবকে সম্ভব করার পেছনে আসল চাবিকাঠি ছিল একমাত্র কিম এবং পার্ক। আশা করি আপনারা আমার ইন্ট্রোতে বলা কথার সাথে মুভিটিকে রিলেট করতে পেরেছেন। আসলে স্বপ্ন দেখার জন্য দামি জুতো বা রাজকীয় মাঠের প্রয়োজন হয় না, শুধু বুকে এক বুক সাহস আর জেদ থাকলেই শূন্য থেকে বিশ্ব জয় করা সম্ভব হয়। মুভিটি আমাদের চরমভাবে শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, জীবনের চরম ব্যর্থতার মাঝেও নিজের স্বপ্নকে নতুন করে শুরু করা সম্ভব। একজোড়া ছেঁড়া জুতো বা খালি পা কখনোই কোনো প্রতিভাকে আটকে রাখতে পারে না। যদি পেছনে একজন সঠিক মেন্টর থাকে আর নিজের ওপর পূর্ণাঙ্গ বিশ্বাস, তাহলে সেই কঠোর পরিশ্রমে পৃথিবীর যে কোনো চড়াই উতরাই পার হয়ে সাফল্যের চূড়ায় পৌঁছানো সম্ভব। তো গাইজ, আজকের এই ভিডিওটি তাহলে এই পর্যন্তই রাখছি। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি যথেষ্ট ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ডেফিনেটলি ভিডিওটিতে একটি থামস আপ দিয়ে যাবেন, মানে একটা লাইক দিয়ে যাবেন। আর এমনই দুর্দান্ত মুভি এক্সপ্লেনেশন ভিডিও পরবর্তীতে দেখতে চাইলে আমাদের চ্যানেল দ্য নোভেলটি এক্সপ্লেইনারকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে এরপর অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।